তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম। এবার কপাল খুলে গেল আওয়ামী লীগের। ডক্টর ইউনূসকে গণধোলাই দিলেন শিক্ষার্থীরা। হঠাৎ একই ঘোষণা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি করতে যাচ্ছে বাংলাদেশে, বিস্তারিত জানতে অবশ্যই সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি সবাই দেখতে থাকুন। আমেরিকার নিয়ে কথায় আছে, আমেরিকার মতন দেশ যদি কারো বন্ধু হয় তাও মানে বিপদ আছে, শত্রু হলে তো মানে একদম অবস্থা কাহিল হয়ে যাবে। হঠাৎ করেই ট্রাম্পের এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূস এবং ট্রাম্প সরকারের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল, এখনো এক ধরনের পজিটিভ আছে, বাট বাদ সাচ্ছে আরেক জায়গা থেকে। গাজীপুরের ঘটনার পর একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, আমরা অনেকে নিশ্চয়ই দেখেছি। এটা কথা বলছেন মূলত জনাব হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন সার্জিস আলম, যিনি জাতীয় নাগরিক কমিটির। পর থেকেই বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ভারত। এর মধ্যে নানা বিষয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ। সীমান্তেও বাংলাদেশিরা এখন অধিকার সচেতন হয়েছে, যা গত 16 বছরে সম্ভব হয়নি। সবশেষে হাসিনা ভারতে বসে ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর করে ছাত্র জনতা। যুগান্তরের রিপোর্ট হচ্ছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, কালবেলার রিপোর্টটি বিস্তারিত এবং সেখানে যেটি বলা হচ্ছে যে গাজীপুরের ঘটনার পর একটা ভিডিও ছড়িয়ে সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। কথা বলছেন জনাব হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, যদি ভুল না করে থাকি, মানে দুজনকে আমরা খুব জুটি হিসেবে চিনি। আমরা চেষ্টা করি হাসনাত সার্জিস এভাবে বলি। আলোচিত সমালোচনা কথা বলছেন মূলত জনাব হাসনাত আব্দুল্লাহ। পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই দ্বারা একটা ঘটনা ঘটলো, ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখেছেন, যে অংশগুলো দেখে বুঝতে পেরেছেন এক ধরনের মব উস্কে দেওয়ার কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিস্তারিত এভাবে দেখতে চাই যে অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপে করার ক্ষেত্রে আমি আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ ভাজন চ্যানেলটাকে বলতে চাই যে তাদের বয়স বা যাই বলি ম্যাচুরিটি, এগুলো ব্যাপারে তাদের সতর্ক হতে হবে। কিন্তু এরপর আরো একটা ঘটনা ঘটেছে, যেটাকে আমি আরো ভয়ঙ্কর বলে মনে করি। ইয়ারকি নামে একটা পেজ আছে, আমরা চিনি অনেকে। এটা মানুষ ফান, অনেকেরই নানান রকম উইট ফান স্যাটায়ার করে। তাদের এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্স বা আন্ডারস্ট্যান্ডিং, পলিটিক্যাল মানে অ্যালাইনমেন্ট থাকতে পারে কখনো কখনো। খুব মন দিয়ে দেখি না, অনেকে শেয়ার করলে আসে, তো থাকতে পারে কেউ কেউ এটা নিয়ে অভিযোগও করতেন বা করেন। যাই হোক, আমার আলোচনার বিষয় সেটা না। কিন্তু ইয়ারকি একটা স্টেটাস দিয়েছিল, সেখানে তারা তাদের স্বভাব ভঙ্গিতে ফান করছে এভাবে। এক ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয় অভিভাবক হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে তার সহমত ভাইদের বলছেন, পরেরটা কিন্তু কোট আনকোট, আমি এই জায়গাটাই নিতে চাই, সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর, মোজাম্মেল ... এখানে মব মারানিরা যে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ, মানে যারা মব বলছে তাকে সহই মব জাস্টিস। আমি আবার পড়ি, সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর, মোজাম্মেল, এখানে মব মারানিরা যে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ। উপরে ইয়ারকি লিখছে, ভাগ্যিস আমরা মব জাস্টিস বলি নাই, আল্লাহ বাঁচাইছে। যেহেতু মব জাস্টিস কেউ বললেই তাকে ধরবে। একটা মব জাস্টিস না, উনি ক্ষুব্ধ ছিলেন, মব মারানি বলেছেন। আমিও মব জাস্টিস কখনোই বলি না, মবের হাতে কোনোদিন জাস্টিস হয় না, মবের হাতে যেটা হয় ভায়োলেন্স হয়। যাই হোক, এইটাই শেষ হয়ে যায়নি, এটা স্টোরি হলো আসলে এই কারণে। এই স্টেটাসের নিচে জনাব হাসনাত আব্দুল্লাহ এসে মন্তব্য করেছেন, সেখানে তিনি বলছেন, এটাই সত্য, আমি এটা বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে। হাসনাত আব্দুল্লাহ বলছেন, আমি আবারও পড়ি, এটাই সত্য, আমি এটা বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, জনাব সার্জিস তেমন একটা কথা বলেনি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনে এক ধরনের সায় দেখা যেতে পারে, কারো কারো মনে হতে পারে, কারো মনে নাও হতে পারে। এই দুজন আমাদের দেশে তো বটেই, সারা বিশ্বে, বিশেষ করে ভারতে খুবই পরিচিত মুখ। ভারতের বিভিন্ন নিউজ মিডিয়া তাদের বিভিন্ন বক্তব্যকে নিয়ে নিউজ করে, সুতরাং তাদের প্রতি ফোকাস আছে। জনাব হাসনাত এখানে একেবারে
ক্লিয়ারলি মব উস্কে দিচ্ছেন, এবং ইয়ার্কির পেজে এসে তিনি যেটা করেছেন তাতে আর এটাকে হিট অফ দ্য মোমেন্ট এভাবে বলা যায় না। ক্লিয়ারলি মনে হবে যে উনি শান্ত মাথায় সুস্থভাবে আবারও ওই অবস্থানটাকে এন্ডোর্স করছেন। এটা খুবই অ্যালার্মিং ব্যাপার। ওনার মন্তব্য যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নির্মূল হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত, মানে সন্ত্রাসী আওয়ামী লীগের যারা আছে, যদিও আমি প্রায় 90 বা 100% আওয়ামী লীগের লোকজন সন্ত্রাসী, তাদেরকে নির্মূল হওয়া পর্যন্ত এটাই তার অবস্থান। মানে এই যে মব যাবে এবং তারা তাদের ব্যবস্থা নেবে, এটাই তার অবস্থান। আমি বিশ্বাস করি তাদের সদিচ্ছা, তাদের কোনো খারাপ পরিকল্পনার সাথে, তারা কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে আমি ট্রুলি মনে করি না। তারা তাদের ক্ষোভ থেকে কথা বলেন, তারা তাদের সদিচ্ছা থেকেই কথা বলেন আমি মনে করি। এবং তারা যেহেতু রাস্তায় নেমেছেন, তারা মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে ক্রোধ এবং ঘৃণা, যে রেজিম চলে গেছে, তাদের যে সন্ত্রাসী বাহিনী রয়ে গেছে তাদের প্রতি অনেক বেশি হবে, এটাও স্বাভাবিক। অ্যাবাভ অল তাদের যে বয়স, এই বয়সে আবেগের ইন্টেন্সিটিও বেশি থাকে। কিন্তু তারা যে জায়গায় এখন অপারেট করছেন, তারা খুবই ফোকাসের মধ্যে আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন আহ্বায়ক জনাব হাসনাত, এবং আমি জানি না ছাত্রদের রাজনৈতিক দল যেটা ঘোষিত হতে যাচ্ছে তাতে উনি যাবেন কিনা, গেলে উনি খুব গুরুত্বপূর্ণ পদে থাকবেন নিশ্চিতভাবেই। সেখানে এসে তিনি যখন এই ধরনের মন্তব্য করেন, খুব খারাপ বার্তা দেয় আমাদের রাষ্ট্রকে। আমি বারবার বলি জনাব হাসনাতকে আমি অনেক জায়গায়, জনাব সার্জিসকে আমি অনেক জায়গায় যেতে দেখি, যে গিয়ে শুধু আন্দোলনরত মানুষদের সাথে না, তারা সরকারের সাথে মধ্যস্থতা করছেন, সরকারের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন। এই জিনিসগুলো আসলে ভালো বার্তা দেয় না। এই কারণে যে এগুলোতে হয়তো তাদের এক ধরনের সক্ষমতা দেখা যায়, যে তাদের বিরাট ক্ষমতা আছে, তারা ওটা করতে পারেন, সেটা করতে পারেন। একদিকে মব ম্যানেজ করছেন, একই সাথে সরকারকে চাপ দিচ্ছেন বা সরকারকে তারা ইনফ্লুয়েন্স করছেন, তাদের বিরাট প্রভাব আছে সরকারের উপরে। কিন্তু দিনের শেষে এগুলো প্রত্যেকটাই খুব খারাপ বার্তা দেয় আসলে আমাদেরকে। এই দেশে সরকার কাজ করছে না। 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর, 4 সপ্তাহ পর সরকার শপথ নেওয়ার কথা বলছি, সেটা ঘটা এক জিনিস, আর 6 মাস পর একই ঘটনা ঘটা একেবারে ভিন্ন জিনিস। সরকারের সমস্যা আছে, সরকারের সমস্যা থাকতেই পারে। তারা গেছেন, তারা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চেয়েছেন, আরও বেশি পদক্ষেপ চেয়েছেন, এবং সরকারও টু সাম এক্সটেন্ট রেসপন্ড করেছে। অপারেশন ডেভিলস হান্ট নামে একটা অপারেশন শুরু করেছেন, অনেক গ্রেফতার হচ্ছে। কিন্তু এই শয়তানদের খুঁজবেন এবং ধরবেন, তো এত শয়তান আমাদের এখানে ছিল, এতদিন পদক্ষেপ নেননি কেন? প্রশ্ন আসতে পারে। একটা সরকার স্পন্টেনিয়াসলি এগুলো করার কথা ছিল, কিন্তু এখন রীতিমতো অভিযান করে করা হচ্ছে। এটা আরেক আলোচনা। জনাব হাসনাত দেখছেন তাদের আগের প্রতিবাদ বা সব কিছু, এবং আমি সার্জিসকে একটু যোগ করতে চাই, তাকে নিয়ে আমি কথা বলেছি আগের দিন রাতে, মানে যখন এই ঘটনা ঘটেছে গাজীপুরে, সেদিনই রাতে যারা সার্জিসও স্টেটাস দিয়েছেন যে তারা সবাইকে দেখে নেবেন, তারা যাচ্ছেন গাজীপুরে। একই ধরনের হুমকি ব্যক্তিগতভাবে, যে আমরা জনগণ একত্র হয়ে আমরা মব তৈরি করে কাজ করব। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, সরকারের উচিত হবে তাদেরকে বার্তা দেয়া, তাদের বন্ধুরা যারা সরকারে আছেন, উপদেষ্টা আছেন, তাদের উচিত হবে তাদের বন্ধুদেরকে শান্ত করা। আমিও এই ভিডিওটা করছি, আমি জানি না তারা দেখবেন কিনা, তাদের চোখে পড়বেন কিনা। এটারও উদ্দেশ্য আমি তাদেরকে শান্ত করতে চাই, যে তাদেরকে বিপদ সম্পর্কে সতর্ক করতে চাই, যে তাদের সাথে দেখা হলেও আমি ঠিক একই কথাটাই বলবো। এমন পদক্ষেপ নেওয়া খুব বড় বিপদ তৈরি করছে। মানে বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর এগুলো হতে পারে, যে কোনো কিছু করা যাবে, শত্রুকে ক্রাশ করে দিতে হবে, নাহলে সে তোমাকে শেষ করবে। এগুলো সঠিক কথা না। শত্রুকেও আমরা কিভাবে এমন জায়গায় নিয়ে যাব যে সে আমার প্রতি বিপদ না, হুমকি না, সেটারও পদ্ধতি আছে, এটা না। আর শত্রু সত্যিই ফিরে আসতে পারে কিনা এবং আমাদের বিপদ ঘটাতে পারে কিনা, এটা নিয়ে আমার 100% কনফিডেন্স আছে যে সেই সম্ভাবনা নেই। কিন্তু এই জুজুর ভয় কেউ তৈরি করার চেষ্টা করছে। সেটাও কেন করছে সেটা নিয়ে আরেকদিন আলাপ করব। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ভারত। এর মধ্যে নানা বিষয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ। সীমান্তেও বাংলাদেশিরা এখন অধিকার সচেতন হয়েছে, যা গত 16 বছরে সম্ভব হয়নি। সবশেষে হাসিনা ভারতে বসে ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর করে ছাত্র জনতা। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ হলেও
বিবৃতি দেয় ভারত, যা মোটেই ভালোভাবে দেখছে না বাংলাদেশ। এবার শেখ হাসিনাকে চুপ করাতে ভারতকে কঠোর বার্তা দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুদিন তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপন রাখে নয়াদিল্লি। তবে সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন হাসিনা। গত 5 ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি। এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা। ওই দিন রাতেই ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেন। তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দূতদের তলব পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ওমানের রাজধানী মস্কোতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এ বৈঠকে এস জয়শঙ্করকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন ভারতে বসে হাসিনা যেন কোনো বক্তব্য না দেন এবং দেশকে অস্থিতিশীল না করে তোলেন। তিনি মূলত শেখ হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবেন। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছেন এসব তথ্য। কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে শুরু করে। বিশেষ করে বাংলাদেশ ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গত বছরের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর দুই দেশের সম্পর্ক অনেকটাই শিথিল হয়। তবে এই শীতল সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। জানুয়ারির মাঝামাঝিতে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আবার দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশে ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশে হাই কমিশনে হামলার ঘটনা যেন আগুনের ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে। শুধু এতেই থেমে থাকেনি ভারত, তারা শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনায়ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। অপরদিকে গত বৃহস্পতিবার ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলবের পর সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযত করার জন্য। আমরা বলেছি উনি যেন বক্তব্য না দেন, সেটি বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি। এখন আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেইন করা হয়। দেশের অপর একটি কূটনৈতিক সূত্র বলছে, শেখ হাসিনাকে থামানোর পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাতে পারে পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া তাদের মধ্যে সীমান্ত, ভিসা, তিস্তা, গঙ্গা চুক্তির নবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুক্ষণ আগে বিএনপির 3 নেতার বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকের উপর ভিত্তি করে দুটি শিরোনাম সামনে এসছে। কালবেলায় বলছে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছি, আর যুগান্তরের রিপোর্ট হচ্ছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, কালবেলার রিপোর্টটি বিস্তারিত এবং সেখানে যেটি বলা হচ্ছে যে সাম্প্রতিক যেই ঘটনা ঘটেছে 5 তারিখে, 6 তারিখে বা তার পরবর্তী সময়, সেখানে বলা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এসব ঘটনার দায় সরকার এড়াতে পারে না। সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনেই এই ঘটনা একটার পর একটা ঘটেছে। আমরা মনে করি এই কারণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন হয়েছে, ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে এসব বিষয় কথা বলার।
দর্শক, খুব গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট বিষয় দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আগের দিন নির্বাচন কমিশনে গেছেন এবং তার মধ্যে কমন ছিলেন আজকের বৈঠক এবং গতকালকে সালাউদ্দিন আহমেদ, যিনি গতকাল নির্বাচন কমিশনে গেছেন। সেখানে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন যে নির্বাচন কত দ্রুত সম্ভব। তারা বলেছে আমরা দ্রুত নির্বাচন করতে পারবো। আজকে সেই বিষয়টি জেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, গতকালকে তিনি ফিরেছেন। তিনি সহ এবং নতুন একজন প্রতিনিধি যুক্ত হয়েছেন এই প্রথমবারের মতন, মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম। এই তিনজন মিলে অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, এই তিনজন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে 6টার সময় গেছেন এবং বৈঠক করেছেন। বৈঠকের পর যেটি ইতিবাচক সিদ্ধান্ত অন্তত বিএনপির জন্য, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, এটা প্রধান উপদেষ্টাও বলেছেন যে প্রথম স্টেপ হচ্ছে তার এই বছরের মধ্যেই নির্বাচন করা এবং তারপরে হচ্ছে যদি দেরি হয় কোনো কারণে সেটা হচ্ছে 26শে জুন মাসে। তো তিনি বলছেন আজকের যেটা যে ডিসেম্বরের আগেই, মানে এই চলতি বছরের ডিসেম্বরের আগেই, তার মানে একটি নভেম্বরে হতে পারে, তার আগেও হতে পারে, সম্ভবত একটা নাটকীয় কোনো ঘোষণা আসতে পারে এবং বিদ্যমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোলাখুলি ভাবে সেখানে কথা বলেছেন এবং তিনি বলছেন যে আমরা আগে থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার, এটা অন্তর্বর্তী সরকার, আবারও বলি এটা রেগুলার সরকার না। সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদেরকে তাগাদা দিয়েছি। তিনি বলেন এই যে ঘটনাগুলো ঘটেছে, তিনি উল্লেখ করেননি ঠিক কোন ঘটনাগুলো ঘটেছে, স্বাভাবিকভাবে সাম্প্রতিক 5-6 তারিখের যে ঘটনাটা, এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারে না। সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনেই এই ঘটনা একের পর এক ঘটেছে এবং বাহিনীগুলো নিশ্চুপ ছিল। আমরা মনে করি এই কারণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বিপন্ন হয়েছে। ফ্যাসিবাদ সুযোগ পেয়েছে, তার একটা সহানুভূতির জায়গা তৈরি করে নিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা বারবার বলে আসছি এটা অন্তর্বর্তী সরকার, দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাগিদ দিয়েছি, ন্যূনতম যেসব সংস্কার করা দরকার সেগুলো করে আমরা নির্বাচন দেওয়ার জন্য বলছি। তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এখনো প্রশাসনে যেসব ফ্যাসিবাদের দোসররা রয়েছে, যারা লুটপাটে সহযোগিতা করেছে, যারা হত্যার সহযোগিতা করেছে, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। যাই হোক, আরো অন্যান্য বক্তব্য ছিল। 6:05 প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই দলটি এবং সেখানে তারা আলোচনা করেছেন। আলোচনার পর ইতিবাচক দিক হলো মোটামুটি একটা তারিখ ঘোষণা না করলেও তারা জেনে এসছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। তো ডিসেম্বরের মধ্যে মানে ডিসেম্বর হতে পারে, তার আগেও হতে পারে, অর্থাৎ এই বছর। পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই বিপজ্জনক। যদিও আমাদের সংবিধানে লেখা আছে বা পুলিশের গঠনতন্ত্রে সংবিধান আছে কিনা জানি না, সরি, যে পুলিশ হচ্ছে মানুষের জনগণের বন্ধু। আচ্ছা যাই হোক, এখন আমরা বন্ধুদের দেখছি, আবার বেশি বন্ধু হয়ে গেলে কি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যায়। তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে। কথায় আছে আমেরিকার মতন দেশ যদি কারো বন্ধু হয় তাও মানে বিপদ আছে, শত্রু হলে তো মানে একদম অবস্থা কাহিল হয়ে যাবে। হঠাৎ করেই ট্রাম্পের এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুস এবং ট্রাম্প সরকারের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল, এখনো এক ধরনের পজিটিভ আছে, বাট বাদশাচ্ছে আরেক জায়গা থেকে। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, আওয়ামী লীগের সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটা স্যাংশন আসছিল। কই থেকে আসছিল? মানবাধিকার দিবসে। কেন? তাদের দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, রাইট? ওকে, ফাইন। এখন সেই কোম্পানি মানে সেই গ্রুপ যেটার নাম হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, বুঝতে পারছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আমেরিকা থেকে ডক্টর ইউনুস সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে। বার্তাটা কি? যে গেল 48 বা 60 ঘন্টা যাবৎ যে বুলডোজার ঝড়টা গেল, আইনের দৃষ্টিতে এটা কি লিগ্যাল না ইলিগ্যাল? ইলিগ্যাল আইনের দৃষ্টিতে। তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই লিগ্যাল, ওই সরকারের সাথে যা ঘটবে। আচ্ছা, এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নো, আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার ক্ষোভ ন্যায্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে ক্ষোভটা ন্যায্য, কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হইল সেটাও তো অন্যায্য। পেছটা বোঝেন নাই, আসুন মূল ঘটনায় যাচ্ছি।
আপনার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে একটা বার্তা দিয়েছে আপনার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW। আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মীনাক্ষী গাঙ্গুলি, তিনি বলছেন যে বিপ্লবী জনতা না, উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন। দেখেন, এই হিউম্যান রাইটস এর কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে, আমেরিকার অনেক মানত ভালোবাসত। কেন? আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থারা অ্যাক্টিভ ছিল। ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে, ওই স্যাংশন এখনো বলবৎ আছে। আজকে আবার সেই বার্তার একটা অংশ, যখন আগে যারা মজলুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে, আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলুম ভূমিকায়। সময়ের খেলা এটা। আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যদিও সরকার এখন বলছে যাতে আর এরকম কোনো ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে। HRW মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত, যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। বিবৃতিতে বলা হয়েছে, তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নাম ঘোষণা দিয়েই হামলা চালানো হয়েছে, ইভেন যা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ মানে সরকার এই পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। গত বছর আগস্টে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুমসহ 15 বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন, নির্বাসনে গিয়েছেন, আর ধারাবাহিক অন্যায্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল তার সরকার। আর ফলে আপনার সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে এটা বলা হয়েছে। তো বলা হয়েছে এইসব কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে তা ন্যায্য, কিন্তু ওইটা ন্যায্য ঠিক আছে, ক্ষোভ দেখাবেন, কিন্তু ক্ষোভ দেখাইয়া তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অন্যায্য। বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি। বলছে যে এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছে মানে বাংলাদেশ ভারতের কাছে জোর দাবি জানাচ্ছে, কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে। ভারত যদি ফেরত দিতে চায়, শেখ হাসিনা দেশে আসলে তার প্রাণ নাশ, প্রাণ ঝুঁকি বা যাদেরকে ফেরত দেবে সেটা কতটুকু। এখন এটা যখন আসছে এই প্রসঙ্গে আমাদের সরকারও রেসপন্স করেছে, যে আপনার বলছে যে কি বলা হয় যে এটা নিয়ে সরকার খতিয়ে দেখছে আর এমন কোনো কিছু হবে না। এরপর আমরা দেখছি পিনাকি দাদা বলছে সবাই থামতে, সাংবাদিক ইলিয়াসও বলছেন, আর বলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর কারণ অপারেশন ডেভিল হ্যান্ড চলছে। তো এই মেসেজগুলো কোথাও না কোথাও শান্তিতে নোবেল বিজয়ী যেহেতু তিনি, তো তার সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হবে সেটা আন্তর্জাতিক সংগঠন বা সংস্থাগুলো মনে করেছে না। তো এখন এই যে না মনে করে, এটাতে আওয়ামী লীগের জন্য কপাল খুলে গেছে। তবে হয়তো ম্যাটার অফ টাইম, কিন্তু আবার ডেভিল হ্যান্ড শুরু হয়েছে। কিছুটা সুবিধা পাবে এখন আওয়ামী লীগের সাথে যা ঘটবে। আগে বিএনপি যে অ্যাডভান্টেজটা পাইতো, জামাত যেটা পাইতো, এটা এখন আওয়ামী লীগ পাওয়া শুরু করবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মূল থিম হচ্ছে আমারে মারছে এই জন্য আমি রিটার্ন মারমু, এটা হইতে পারে না। কিন্তু আমরা যে বাঙালি বোঝে না, তারা বিদেশি সাদা চামড়া, আমরা বাঙালি কই তুই আমারে একটা কিসবি তোর তো দাঁতের সাফা থাকতো না, রাইট? একবার খালি ফাইয়া লই রে বাড়ির গাড়াত, এরকম ডাক দে, খেলা হবে। HRW এর বাংলাদেশে এসে কোর্স করা উচিত, বাঙালি কিভাবে প্রতিশোধ দেয়। ভালো থাকুন। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।